আচ্ছা, দেখো ওই যে স্ক্রিনে তোমাদের চ্যাপ্টার থ্রিটা আর কি, মানে চ্যাপ্টার থ্রি তোমাদের আহ, মানে একটা ইলাস্ট্রেটেড প্রবলেম আর কি, লাস্ট ক্লাসে ওয়ার্কআউট প্রবলেম ডিসকাস করছিলাম, ওইটার একটা রিকোয়ারমেন্ট বাকি ছিল আর কি। একটা প্রবলেমের নতুন একটা রিকোয়ারমেন্ট, তো ওইটাই আজকের ক্লাসে আমরা আর কি দেখবো। তো স্ক্রিন দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো তো চ্যাপ্টার থ্রি, অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস। ইয়েস ম্যাম। আচ্ছা, আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে ওইটা রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারি। অনেক সময় দেখা যায় যে কানেকশন আনস্টেবল থাকে বা নেটওয়ার্কও চলে যায়, কিন্তু অনেক সময় ওইটা খেয়াল করা হয় না, সো তোমরা বললে ওইটা আমি বুঝতে পারবো। আচ্ছা, একটু দেখো যে চ্যাপ্টার থ্রিতে আসলে আমরা কি ডিসকাস করছিলাম। চ্যাপ্টার থ্রিতে আমরা দেখছিলাম যে একটা অর্গানাইজেশনের অ্যাডজাস্টিং এন্ট্রি বা অ্যাডজাস্টমেন্ট, মান্থ এন্ডে যে অ্যাডজাস্টমেন্ট রিলেটেড ডাটাগুলো থাকে সেগুলো আমরা কিভাবে মাসের শেষে অ্যাডজাস্টিং এন্ট্রির থ্রুতে আমরা দেখাতে পারি। তো এই ধরনের এন্ট্রিগুলোকে বা সমন্বয় জাবেদা বলি অথবা অ্যাডজাস্টমেন্ট বলি, এগুলোকে আসলে মেজর দুইটা ক্যাটাগরিতে দেখানো যায়। একটা আমরা ডিসকাস করেছিলাম প্রিপেইড বা প্রিপেমেন্ট যেটা, আরেকটা হচ্ছে অ্যাক্রুয়ালস। তো প্রিপেমেন্টস এর আন্ডারে দেখেছিলাম যে অ্যাডভান্স একটা প্রতিষ্ঠানে কোন ধরনের ট্রানজাকশন গুলো আসলে অ্যাডজাস্ট করার দরকার হয়ে থাকে। তো ওখানে আমরা দেখেছি যে একটা ক্যাটাগরি ছিল প্রিপেইড এক্সপেন্স, আর একটা ছিল আর্নার্ড রেভিনিউ। আর অ্যাক্রুয়ালস এ দেখেছিলাম মানে বকেয়া বা ধারে যেটা বলতে পারি, বকেয়া ট্রানজাকশন গুলো। ওকে, আমরা অ্যাক্রুড রেভিনিউ বকেয়া আয় এবং অ্যাক্রুড এক্সপেন্স বকেয়া ব্যয়, এই দুটো মেজর ক্যাটাগরিতে দেখাতে পারি। তো এই স্লাইডটা ছিল তোমার টোটাল অ্যাডজাস্টিং এন্ট্রি গুলোকে যদি আমি একসাথে সবগুলো ক্যাটাগরি একবারে দেখতে চাই। এরপরে নেক্সট দেখো, প্রত্যেকটা স্লাইডে এই চারটা ক্যাটাগরি কিন্তু আলাদা করে এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লাসে ডিসকাস করা হয়েছিল। হ্যাঁ, এরপরে একটা প্রবলেম আমরা ডিসকাস করছিলাম। আচ্ছা, ওই প্রবলেমটা একটু আমি দেখো দেখতে পাচ্ছ কিনা। এই যে দেখো, এখন মনে হয় দেখতে পাচ্ছ। এই মানে থিওরিটিক্যাল যে ডিসকাশনটা স্লাইডে ছিল, তারপর তোমার আসলে কোয়েশ্চেন কিভাবে আসবে বা একটা প্রতিষ্ঠান অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো কিভাবে প্রেজেন্ট করে থাকে, তোমার কোয়েশ্চেনের প্যাটার্নটা কিরকম। হ্যাঁ, তো এই প্যাটার্ন গুলো কিরকম হয়, এখানে দুইটা এক্সাম্পল আছে। তো তোমাদের সাথে আমার একদম লাস্টে যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমি মোস্ট প্রবাবলি তোমাদের একটা কোয়েশ্চেন মানে রিকোয়ারমেন্ট ওয়ানটা তোমাদের দেখাতে পেরেছিলাম আর কি, এই যে চারটা এক্সাম্পল দিয়ে একটা প্রবলেম। তো আজকের ক্লাসে এই চ্যাপ্টার টু মানে প্রবলেম নাম্বার টু থেকে শুরু হবে। আচ্ছা, আমাকে একটু বলো তো কেউ যে তোমাদের কি প্রবলেম ওয়ানটাকে আমি ডিসকাস করেছিলাম, খেয়াল আছে কিনা বলো তো। আচ্ছা, মনে যদি কারো না থাকে তাহলে আবার আমি ডিসকাস করে দেই, কারণ একবার যদি ওইটা বলে থাকি তাহলে আরেকবার বলা হলো, কিন্তু স্কিপ করে গেলে পরে তোমাদের বুঝতে প্রবলেম হবে। যাই হোক, এখানে দেখো একটা প্রবলেম আছে। হ্যাঁ, তো প্রবলেমটা আমি একটু রিড আউট করছি, খেয়াল করো। দা লেজার অফ হ্যামন্ড ইঙ্ক অন March 31, 2023 includes the following selected accounts before adjustment. এই একটা প্রতিষ্ঠানে তাদের 2023 মার্চ মান্থের কিছু ডাটা দেওয়া আছে, এবং এই ডাটাগুলো দেখো তোমার ক্লিয়ারলি বলা আছে বিফোর অ্যাডজাস্টমেন্ট। তার মানে অ্যাডজাস্টিং এন্ট্রি দেবার আগে তোমার এই ইনফরমেশন গুলো এভেলেবেল আছে। কি কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল পাঁচটা অ্যাকাউন্ট আছে, তিনটার ডেবিট ব্যালেন্স শো করছে আর দুইটার ক্রেডিট ব্যালেন্স শো করছে। তো ডেবিট ব্যালেন্স গুলো কি কি দেখো, একটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স, অফিস ইকুইপমেন্ট আর অফিস সাপ্লাইজ। এই তিনটা হচ্ছে তোমার ডেবিট মানে ব্যালেন্স বলি বা অ্যামাউন্ট। আর ক্রেডিটে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর আনআর্নড সার্ভিস রেভিনিউ।
9,200। তো এতটুকু হচ্ছে তোমার বেসিক ব্যালেন্সের যে পার্টটুকু। এরপরে বলা আছে যে অ্যান অ্যানালাইসিস অফ দ্য অ্যাকাউন্ট শোজ দ্য ফলোইং। ঠিক আছে। তো এখন এই এখান থেকে মানে তোমার এই উপরের যে ডাটাগুলো এগুলো অ্যানালাইসিস করে মান্থ এন্ডে আসলে আরো কিছু ইনফরমেশন ফাইন্ড আউট করা হলো। সেগুলো কি? এখানে দেখো চারটে ইনফরমেশন আছে। ইন্স্যুরেন্স নিয়ে বলা আছে, সাপ্লাইজ, তারপরে অফিস ইকুইপমেন্ট, তারপরে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, তো এখন এই চারটা এন্ট্রির পরে তোমার ফাইনালি রিকোয়ারমেন্টটা বলা আছে যে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ মার্চ। তো মার্চ মান্থের জন্য তোমাকে আসলে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে মান্থ এন্ডে, মানে মার্চ মাসের লাস্টে। এটা তো জানো অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো আমরা অলওয়েজ যে মান্থের ডাটা নিয়ে কাজ করব সেটার লাস্ট ডেটে আমরা রেকর্ড করে থাকি। তো তাহলে এটা আমার কোয়েশ্চেনটা পড়ে নেবার পর এখন আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি দেবার জন্য এরকম একটা ফরম্যাটের থ্রুতে আমাকে যেতে হবে। তা এখন এখানে দেখো এটা ডিফারেন্ট কিছু না, তো ঠিক জার্নালে আমরা যেরকম ভাবে পাঁচটা কলাম আমাদের ছিল, ডেট ছিল, অ্যাকাউন্টস টাইটেল ছিল, রেফারেন্স নাম, ডেবিট ক্রেডিট। তো এই চারটা, সরি, এই পাঁচটা কলাম দিয়ে আমরা একটা ফরম্যাট ড্র করব। এরপরে ফাইনালি তুমি তোমার আনসারটা শুরু করবে। তা এখন আমরা খেয়াল করবে এটা আমি কিভাবে এন্ট্রি গুলো দেওয়া হচ্ছে। প্রথমেই আমাদের নাম্বার ওয়ান, যেটা অ্যানালাইসিস ডাটা, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট রেট অফ $100 পার মান্থ। তুমি খেয়াল রাখবে যে অ্যাডজাস্টিং এন্ট্রি দেবার সময় তোমার ডাটাগুলো কি পার মান্থে আছে কিনা, বা যদি ইয়ারলি থাকে সেই ডাটাগুলো তোমাকে আসলে মান্থলি বেসিসে কনভার্ট করে নিতে হবে। এটা আমি ক্লাসে বলেছিলাম। তো এখন এখানে যেহেতু পার মান্থের ইনফরমেশনটা গিভেন আছে, দ্যাট মিনস $100 করে, এখানে তোমার নিজ থেকে অ্যামাউন্ট ক্যালকুলেশন করে নেবার কোনো দরকার নেই। তো এখন তাহলে আমরা কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিচ্ছি? এই এক্সাম্পলটা হচ্ছে রিলেটেড টু প্রিপেইড এক্সপেন্স। মানে প্রিপেইড এক্সপেন্সে আমরা যেভাবে আমাদের ডেবিট ক্রেডিট রুলসটা অ্যাপ্লাই করেছিলাম, এখানেও ঠিক সেম ভাবেই এক্সপেন্সটা ইনক্রিজ করে অ্যাসেটটা ডিক্রিজ করে দেখাবো আর কি। ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ইনক্রিজ করবে, আর প্রিপেইড ইন্স্যুরেন্স নামে এখানে আমাদের যে একটা মানে একটা এক্সপেন্স ছিল, প্রিপেইড এক্সপেন্স 3,600, ওটা কিন্তু $100 কমে যাবে। তো তাহলে ফাইনালি অ্যাডজাস্টিং এন্ট্রিটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট $100। আর যদি তোমাকে নিজ থেকে ক্যালকুলেশন করে নিতে হতো, তখন তোমাকে খেয়াল রাখতে হতো যে এই ইন্স্যুরেন্স পলিসিটার ম্যাচুরিটি পিরিয়ড কত। যদি 1 বছর হতো তাহলে 3,600/12, যদি 2 বছর হতো তাহলে 24, 3 ইয়ার্স হলে 36, এরকম। ওটা তুমি তোমার কোয়েশ্চেনে যেভাবে থাকে ওটা পড়ে তুমি বুঝে নিবে। তো এখানে আপাতত তোমার উম, মানে নিজ থেকে মান্থলি অ্যামাউন্ট ক্যালকুলেশন করে নেবার কোনো দরকার নেই। এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার টু, সাপ্লাইজ। সাপ্লাইজে দেখো বলা আছে যে মানে সাপ্লাইজ অন হ্যান্ড টোটাল $800। তার মানে এই মার্চ মান্থে গিয়ে, মার্চ মান্থের লাস্টে গিয়ে এটা তোমার ফিজিক্যালি এক্সিস্ট করছে $800 সাপ্লাইজ। 800 আছে অন হ্যান্ড। অন হ্যান্ড মানে তুমি বুঝতে পারছো এটা ক্লোজিং ব্যালেন্স হাতে আছে। তাহলে এই শুধুমাত্র এই এন্ট্রিটার উপর বেস করে তুমি অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে পারবে না। কেন? কারণ তোমার একটা ওপেনিং ব্যালেন্স দরকার। তার সাথে যদি তুমি ক্লোজিং ব্যালেন্সটা কম্পেয়ার করো তাহলে তুমি বলতে পারবে যে কি পরিমাণ অ্যামাউন্ট তোমার এক্সপেন্স হলো। এখন কোশ্চেনে দেখো এই যে এই চার্টটাতে অফিস সাপ্লাইজ 2,800 আছে। হ্যাঁ, তো আর এটা হচ্ছে তোমার জন্য ওপেনিং, আর 800 হচ্ছে ক্লোজিং। তার মানে তুমি এখন বলতে পারছো যে আমার অ্যাকচুয়ালি কি পরিমাণ অ্যামাউন্ট আমি সাপ্লাইজ হিসেবে আমার এক্সপেন্স হয়েছে বা এই প্রতিষ্ঠানের এক্সপেন্স হয়েছে। তো কত হয়েছে? ছিল 2,800, আছে 800, তার মানে এক্সপেন্স হয়েছে 2,000। এই পুরো মার্চ মাসে আসলে $2,000 সাপ্লাইজ তাদের খরচ হয়ে গেছে বা তারা ইউজ করেছে, এক্সপায়ার্ড পোর্শন। তো তাহলে আমরা ওই পোর্শনটুকুর জন্যই জার্নাল এন্ট্রি দিব যে কি পরিমাণ সাপ্লাইজ আমার অ্যাকচুয়ালি এক্সপেন্স হলো। এটাও প্রিপেইড এক্সপেন্স ক্যাটাগরিতেই পড়বে। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট 2,800 ওপেনিং আর ক্লোজিং 800, তার মানে হচ্ছে 2,000 যে পরিমাণ এক্সপেন্স হলো সেজন্য। আচ্ছা, নাম্বার থ্রি হচ্ছে অফিস ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটস $200 পার মান্থ।
ডেপ্রিসিয়েশন নিয়ে মনে হয় তোমাদের ক্লাসে লিখে দিয়েছিলাম যে তুমি কিভাবে ডেপ্রিসিয়েশনটা মানে ডেপ্রিসিয়েশনটা আর ফর্মুলাটা কি, যে কস্ট প্রাইস থেকে সালভেজ ভ্যালু বা রিসেল ভ্যালুটা বাদ দিয়ে আমরা এস্টিমেটেড লাইফ টাইম দিয়ে ওই অ্যামাউন্টটাকে ডিভাইড করতে হবে। কিন্তু এখানে আমার দরকার নেই, কারণ তোমার মান্থলি ডেপ্রিসিয়েটেড অ্যামাউন্টটা অলরেডি গিভেন $200। তো এখন তাহলে এটার জন্য আমাদের এন্ট্রিটা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ইনক্রিজ করছে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট 200, এটা হচ্ছে ওই যে অ্যাকচুয়াল অ্যাসেটের যে ভ্যালুটা থাকে ওটা ডেপ্রিসিয়েশনের থ্রুতে অ্যাকচুয়ালি ডিক্রিজ করে ডে বাই ডে। তো এখানে আসলে অ্যাসেটটা না দিয়ে তুমি যদি অফিস ইকুইপমেন্ট দাও সেটাও ঠিক আছে, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মানে দিয়ে দেওয়া ভালো আর কি। বা কেউ চাইলে অফিস ইকুইপমেন্টও দিতে পারো, প্রবলেম নাই। আচ্ছা, এরপরে চলে যাই লাস্ট ওয়ান, যেটা নাম্বার 4, unearned service revenue নিয়ে। 1/2 of the unearned service revenue was earned in March। তো unearned service revenue দেখো তোমার কোয়েশ্চেনে দেয়া ছিল 9,200, সেখান থেকে অ্যাকচুয়ালি হাফ পোর্শন আর্নড, মানে ইন মার্চ আর কি, মার্চ মাসে এখান থেকে হাফ পোর্শন আর্নড হয়ে গেছে। তো এখানে তাহলে তোমাকে কি করতে হবে দেখো, লায়াবিলিটিটা ডিক্রিজ করবে আর তোমার সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টে ইনক্রিজ করবে। এটা যদি তুমি ক্যাটাগরি ওয়াইজ চিন্তা করো, এটা হচ্ছে আর্নার রেভিনিউ ক্যাটাগরিতে যাবে। আর এই আর্নার সার্ভিস রেভিনিউ ডেবিট 4,600, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট সেটাও 4,600, ডেবিট ক্রেডিট সাইড ইকুয়াল হবে সেটাই। তো এটা 9,200 এর 1/2 হয়ে গেল। এই তো, এটা তোমাদের প্রবলেম 1 ছিল। হ্যাঁ, তো এখন নেক্সট আরেকটা প্রবলেম আছে, ওইটাতে চলে যায়, প্রবলেম নাম্বার 2। এই প্রবলেমটা পড়ার আগে একটু রিকোয়ারমেন্ট আমরা দেখি, রিকোয়ারমেন্টটা কি বলা হয়েছে। রিকোয়ারমেন্টসে দেখো আহ এখানে উম দুটা রিকোয়ারমেন্ট আছে। এ নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার নেসেসারি অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তো এটা তো বুঝতে পারছো যে অ্যাডজাস্টিং এন্ট্রি কি, মাত্রই আমরা যেভাবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো দিয়ে আসলাম। আর রিকোয়ারমেন্ট বি তে বলা আছে প্রিপেয়ার অ্যান্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তার মানে খেয়াল করো, এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি দেবার পর তোমাকে আরেকটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, তো সেই ট্রায়াল ব্যালেন্সটা তুমি কিভাবে প্রিপেয়ার করবে? তার আগে দেখো তোমার কোয়েশ্চেনে কিন্তু অলরেডি একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এই যে একটা ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, তো এই ট্রায়াল ব্যালেন্সটা যেটা দেওয়া আছে, এটা ডেবিট ক্রেডিট সাইডও ইকুয়াল, তাহলে এখানে ট্রায়াল ব্যালেন্সের সাথে তোমার রিকোয়ারমেন্ট বির ট্রায়াল ব্যালেন্সটার ডিফারেন্সটা কি? তুমি কেন আরেকটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবে? কেউ বলতে পারবে বলো তো? যে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তো তুমি আরেকটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করার তোমার দরকারটা কি, এবং দুটো ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ডিফারেন্সটা কি তাহলে? বলতে পারবে না কেউ? এখানে দেখো কোয়েশ্চেনটা, তোমার যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে এরপরে তোমার কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। হ্যাঁ, এই যে আদার ডাটা গুলোই আসলে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টিং এন্ট্রি। তো অ্যাডজাস্টিং এন্ট্রি দেবার পর কিন্তু তোমার ওই গিভেন ট্রায়াল ব্যালেন্সের ভ্যালু অনেক চেঞ্জ হয়ে যাবে, কিছু ডেবিট হবে, কিছু ক্রেডিট হবে, নতুন কিছু এন্ট্রির অ্যাড হবে অ্যাডজাস্টিং এন্ট্রির থ্রুতে। তো তাহলে ফাইনালি তুমি যে অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার করছো, সেটা হচ্ছে তোমার গিভেন ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টিং এন্ট্রির থ্রুতে যেই চেঞ্জ গুলো হলো বা নতুন যে এন্ট্রি গুলো চলে আসলো, এগুলো সব দুটো মানে ব্যাপার কি আসলে ইনকর্পোরেট করে টোটালি তুমি ফাইনালি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার করছো। তো সেখানে তোমার প্রিভিয়াস ট্রায়াল ব্যালেন্স এবং তোমার নিউ অ্যাডজাস্টিং এন্ট্রি সবগুলি আসলে অ্যাডজাস্টেড মানে অ্যাডজাস্টমেন্ট করা থাকবে। সো দুটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা, যে একটাতে তো আছেই, বাট আরেকটা হচ্ছে তোমার চেঞ্জটা ইনক্লুড করে আমরা ফাইনালি যে ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার করছি, দ্যাট ইজ কল্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, তাহলে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। এখানে ট্রায়াল ব্যালেন্সটার পর তোমার কিছু আদার ইনফরমেশন দেওয়া আছে, দেখো 1 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, তো এই 7 পর্যন্ত থাকা মানে তোমার এগুলোর জন্য আসলে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে, এই যে এভাবে।
ঠিক সেম আগের ফরম্যাটটা ড্র করে তো তুমি জাস্ট এই মান্থের লাস্টে দেখো সবগুলো ডেট কিন্তু সেম, June 30। তাহলে আমরা একটু দেখি ওয়ান বাই ওয়ান কি বলা আছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি গুলোতে। এখানে প্রথমেই দেখো বলা আছে সাপ্লাইজ অন হ্যান্ড, হ্যাঁ, at June 30 টাকা 1100। তার মানে এটাও তোমার জন্য ক্লোজিং ব্যালেন্স। আমি একটু আগেই তোমাদের সাপ্লাইজের এই যে প্রবলেম 1-এ যেভাবে বলেছিলাম ঠিক সেম, এটা তোমার ক্লোজিং ব্যালেন্স। আর কোয়েশ্চেনে তোমার নাম্বার 4 দেখো সাপ্লাইজ আছে 2000, তার মানে ওপেনিং ব্যালেন্স 2000, ক্লোজিং ব্যালেন্স 1100। তাহলে তুমি অ্যাকচুয়ালি এক্সপায়ার্ড পোর্শন হচ্ছে 900, যেটার জন্য তাহলে তুমি অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট 900। এটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স ক্যাটাগরিতে গেল, এক্সপেন্সটা ইনক্রিজ করলো আর অ্যাসেটটা ডিক্রিজ করলো। এরপরে নাম্বার 2, utility bill for টাকা 150 has not been recorded and will not be paid until next month। আচ্ছা, এই মান্থের একটা ইলেকট্রিসিটি বিল ছিল 150 টাকার, সেটা আসলে এই মান্থে পেমেন্ট করা হবে না। হ্যাঁ, তো তাহলে এটা এই মান্থের জন্য আমার একটা অ্যাক্রুড এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিলটা। তো তাহলে অ্যাক্রুড এক্সপেন্সের জন্য তুমি যখন অ্যাডজাস্টমেন্ট দিবে সেটার জন্য তোমার দুটো অ্যাকাউন্ট যেটা রিলেট করতে হবে, একটা হচ্ছে এক্সপেন্স আর একটা হচ্ছে লায়াবিলিটি। ঠিক আছে, তো তাহলে আমরা কিভাবে এন্ট্রিটা দিচ্ছি দেখো, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। এক্সপেন্স ইনক্রিজ করছে, লায়াবিলিটি ইনক্রিজ করছে 150 টাকা। নাম্বার 3, ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর এ ইয়ার। এখানে দেখো তোমার মান্থলি অ্যামাউন্ট কিন্তু গিভেন না, সো তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে কিভাবে। প্রিপেইড ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট হচ্ছে অ্যাডভান্স মানে প্রিপেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 3000, আর প্রিপেইড ইন্স্যুরেন্সটার 1 বছর মেয়াদি। তো তাহলে তুমি মান্থলি অ্যামাউন্টটা কিভাবে ক্যালকুলেট করবে, 3000/12 যেটা আসে, যেহেতু এটার আহ মানে ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 1 ইয়ার। তো 3000-কে 12 দিয়ে ডিভাইড করলে আমরা পার মান্থে পাবো 250 টাকা করে আর কি। তো এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, এটাও প্রিপেমেন্ট ক্যাটাগরিতে যাবে আর কি, প্রিপেইড এক্সপেন্সে। এরপর দেখো টাকা 2500 অফ আর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড। তো এটার জন্য আসলে তোমার ট্রায়াল ব্যালেন্স দেখার দরকার নেই, কারণ 4000 থেকে বলে দিয়েছে এই যে 4000 যে আর্ন সার্ভিস রেভিনিউ ছিল সেখান থেকে 2500 অ্যাকচুয়ালি মানে আর্ন হয়ে গেছে। সো ওই ফিগার মানে অ্যামাউন্টের সাথে তোমার আর আসলে মানে কম্পেয়ার করে নেবার কোনো দরকার নেই, অ্যামাউন্টটা কোশ্চেনে অলরেডি দেওয়াই আছে। তাহলে আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে 2500। তাহলে নাম্বার 4 ডান। নাম্বার 5, স্যালারিজ অফ টাকা 1500 আর অ্যাক্রুড। এটা জাস্ট লাইক নাম্বার 2, অ্যাক্রুড এক্সপেন্সেস, বকেয়া ব্যয়। তো স্যালারি এক্সপেন্সকে তুমি ইনক্রিজ করবে আর অ্যাক্রুড স্যালারি বা স্যালারি পেয়েবল যেটাই বলি ওটা ইনক্রিজ করবে। স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট 1500। নাম্বার 6, এটা খেয়াল করো, অফিস ইকুইপমেন্ট হ্যাজ এ 5 year লাইফ, ইট ইজ বিং ডিপ্রিসিয়েটেড টাকা 250 পার মান্থ। আচ্ছা, অফিস ইকুইপমেন্টের এস্টিমেটেড লাইফ টাইম হচ্ছে 5 বছর। যদি তোমার কোয়েশ্চেনে এই পরের অংশটুকু না থাকতো, শুধু অনলি 5 year লাইফ, তাহলে তোমাকে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে হতো 15,000/60। হ্যাঁ, 5 বছর যেহেতু, আর তুমি মান্থলি অ্যামাউন্টটা তুমি জানতে চাচ্ছ। তো এখানে তোমার অলরেডি মান্থলি অ্যামাউন্টটা গিভেন 250 টাকা, তোমার আলাদা করে কোনো ক্যালকুলেশন করে নেয়ার দরকার নেই। তাহলে জাস্ট তুমি জার্নাল এন্ট্রিটা দাও, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 250, যেটা অলরেডি তোমার কোশ্চেনেই বলা আছে। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান হচ্ছে ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা 2000 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড। আচ্ছা, এই মান্থে 2000 টাকার একটা সার্ভিস প্রোভাইড করা হয়েছিল, বাট সেটা অ্যাকচুয়ালি আনরেকর্ডেড, হয়তো রেকর্ড করা হয়নি।
বা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তো তাহলে সেটার জন্য আমার এখন এটার মানে ক্যাটাগরিটা হবে অ্যাক্রুড রেভিনিউ, যে জার্নালটা সেটাই। তুমি অ্যাকাউন্টস রিসিভেবল কে ডেবিট করবে, সার্ভিস রেভিনিউ কে ক্রেডিট করবে 2000। এই পর্যন্ত তোমার রিকোয়ারমেন্ট এ ডান। মানে আমার 1 থেকে 7 পর্যন্ত এই 7টা অ্যাডজাস্টিং এন্ট্রি আমাদের রিকোয়ারমেন্ট এতে আমরা শেষ করব। এখন চলে আসি রিকোয়ারমেন্ট বি। হ্যাঁ, প্রিপেয়ার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটা একটু কেয়ারফুলি খেয়াল করবে। হ্যাঁ, কারণ তোমার এখানে খুব আহ যে কোনো ছোটখাটো একটা ভুলের জন্য তোমার পুরো প্রবলেমটাই তোমার আসলে ভুল হয়ে যাবে। এজন্য তুমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা একটু কেয়ারফুলি প্রিপেয়ার করবে, এবং একটা পেন্সিল দিয়ে তোমার যে অ্যাকাউন্ট গুলো নিয়ে তোমার কাজ করা শেষ বা তুমি অ্যাডজাস্ট করে ফেলেছো, এগুলো তুমি ছোট করে তোমার মতো করে একটা পেন্সিল দিয়ে টিক মার্ক করে রাখতে পারো। আমি আমার মতন করে বলছি, তো তোমরা তোমাদের মতন প্রিপেয়ার করতে পারো, বাট এভাবে প্রিপেয়ার করলে যেটা হয় যে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। কোনো অ্যাকাউন্ট বাদ পড়ার যে পসিবিলিটিটা সেটা অনেকাংশে কমে যায়। একটু কেয়ারফুলি করলে আসলে কোনো অ্যাকাউন্টই বাদ পড়বে না। তো এখন একটু দেখো যে কিভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার করছি। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবার সময় তুমি দুটা বিষয় খুব খেয়াল রাখবে। একটা হচ্ছে তোমার কোয়েশ্চেনে কয়টা অ্যাকাউন্ট আছে এখানে, আর এখানে তোমার অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো, এই যে তোমার আনসার যে 7টা ডাটা আছে। তো এখন আমি প্রথমেই আমার যে গিভেন ট্রায়াল ব্যালেন্স, সেখানে দেখো আমার 1 থেকে 11 11টা অ্যাকাউন্ট আছে। তো প্রথম আমি এই 11টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, এবং খেয়াল রাখবে কোনো অ্যাকাউন্ট যাতে মিস না হয়। ঠিক আছে? তো প্রথমেই আমি ফোকাস করছি ক্যাশের উপর। নাম্বার 1, ক্যাশ। তো ক্যাশের আমার কোয়েশ্চেনে বলা আছে ক্যাশের ডেবিট ব্যালেন্স হচ্ছে 7150। তোমাকে দেখতে হবে যে অ্যাডজাস্টিং এন্ট্রির কোথাও কি তুমি ক্যাশকে ডেবিট বা ক্রেডিট করেছিলে কিনা। করো নাই। কারণ আমি আগেও ক্লাসে বলেছি যে অ্যাডজাস্টিং এন্ট্রিতে কখনো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বা ক্রেডিট হয় না। যদি না হয়ে থাকে, তাহলে তুমি তোমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সকে ক্যাশ অ্যাজ ইট ইজ যেভাবে ছিল ডেবিট দিকে 7150 এভাবে রেখে দাও। এরপরে আমরা চলে আসি সাপ্লাই, সরি, নাম্বার 2, যেটা অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল আমার ছিল 6000 ডেবিট। খেয়াল করো, 6000 ডেবিট। আমাকে লক্ষ্য করতে হবে যে আমি আমার অ্যাডজাস্টিং এন্ট্রির কোথাও কি অ্যাকাউন্টস রিসিভেবলের এন্ট্রি হয়েছে কিনা। দেখো, একদম লাস্টে গিয়ে আমি অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করেছি 2000 দিয়ে ডেবিট। আমার ডেবিট ব্যালেন্স প্রিভিয়াস ছিল 6000, এগেইন আমি ডেবিট করেছি অ্যাকাউন্টস রিসিভেবলকে 2000। তাহলে আমার ব্যালেন্সটা কত হবে? 8000 ডেবিট ব্যালেন্স। এগুলো ট্রায়াল লেজারে দেখিয়েছি যে তোমরা কিভাবে ব্যালেন্সটা ফাইন্ড আউট করবে। তো অ্যাকাউন্টস রিসিভেবল দেখো 8000 আছে। কিভাবে আসলো? প্রিভিয়াস 6000 ডেবিট, নিউ অ্যাডজাস্টিং এন্ট্রিতে ডেবিট হয়েছে 2000। তো ফাইনালি ব্যালেন্স উইল বি 8000 ডেবিট। এরপরে চলে যাই নাম্বার 2, ডান। নাম্বার 3, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে 3000 ডেবিট। এই যে খেয়াল করবে ব্যালেন্সটা কি ডেবিট। এখন অ্যাডজাস্টিং এন্ট্রিতে আবার দেখো 1 2 3, এই যে জুন 30 3 নম্বর এন্ট্রিতে আমি প্রিপেইড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করেছি 250 টাকাতে। 3000 ছিল ডেবিট, আবার 250 টাকা হয়ে গেল ক্রেডিট, তাহলে ব্যালেন্স হচ্ছে 2750 ডেবিট। 2750 স্টিল ডেবিট ব্যালেন্স আছে। তাহলে নাম্বার 3তে দেখো 2750 ডেবিট। আচ্ছা, এরপর নাম্বার 4, সাপ্লাইজ। সাপ্লাইজ ছিল ডেবিট 2000, বাট তুমি একদম প্রথমেই সাপ্লাইজকে ক্রেডিট করেছো 900 দিয়ে। তো ডেবিট ছিল 2000, আবার ক্রেডিট করেছো 900। তাহলে ফাইনালি তোমার এভেলেবেল ব্যালেন্স হচ্ছে সাপ্লাইজের 1100 ডেবিট ব্যালেন্স। নাম্বার 4 ডান। হ্যাঁ, সাপ্লাইজ ডান। নাম্বার 5, অফিস ইকুইপমেন্ট 15000। এটা তুমি অ্যাজ ইট ইজ যেভাবে আছে ডেবিটে 15,000 রাখতে পারো। অ্যাকাউন্টস পেয়েবল 4500, এটাও তুমি ঠিক যেভাবে আছে ক্রেডিট ব্যালেন্স। কারণ আমার এখানে কেন নাই জানো? আমি কেন বললাম না, কারণ আমি জানি যে আমার অ্যাডজাস্টিং এন্ট্রিতে কোথাও অ্যাকাউন্টস পেয়েবল নাই, সেজন্য।
আমি আর চেক করে বললাম না। যে ঠিক যেভাবে আছে ওটা তুমি ক্রেডিটে 4500 ওভাবে অ্যাজ ইট ইজ রেখে দাও। আর্ন সার্ভিস রেভিনিউ এটা নিয়ে আছে। এটা 4000 ক্রেডিট ছিল তো, আমি আর্ন সার্ভিস রেভিনিউকে ডেবিট করেছিলাম 2500 দিয়ে, দেখো এই যে। তাহলে এখন আমাকে আসলে ব্যালেন্সটা ফাইন্ড আউট করতে হবে। আমার আর্ন সার্ভিস রেভিনিউর ব্যালেন্স হবে 1500, কারণ 4000 থেকে আসলে আমার 2500 এটা কমে গেছে। আচ্ছা, এরপর নাম্বার 5, সরি, নাম্বার অ্যাকাউন্টস পেয়েবল আর্নার সার্ভিস মানে 8। নাম্বার 8 হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল 21,750, এটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে থাকবে ক্রেডিটে, কারণ ক্যাপিটাল নিয়ে তোমার কোনো এন্ট্রি নাই। সার্ভিস রেভিনিউ, হুম, সার্ভিস রেভিনিউ নিয়ে তোমার আসলে এন্ট্রি আছে, এটা একটু দুইটা এন্ট্রি আছে। 7,900 তো ক্রেডিট। এখানে দেখো, এখানে একবার আমি সার্ভিস রেভিনিউকে 2500 দিয়ে ক্রেডিট করেছি, আর একদম লাস্টে আমি সার্ভিস রেভিনিউকে আবার 2000 দিয়ে ক্রেডিট করেছি। তাহলে 7,900 প্লাস 2,500 প্লাস 2000, দুইটা কিন্তু এন্ট্রি তোমার এখানে। তাহলে ফাইনালি তোমার সার্ভিস রেভিনিউ হচ্ছে 12,400, এভাবে আসছে আর। আচ্ছা, আর কি বাকি আছে এখানে? স্যালারি, স্যালারি 4000, স্যালারি 4000, স্যালারি নিয়ে তোমার একটা এন্ট্রি ছিল। স্যালারি এক্সপেন্সকে তুমি ডেবিট করেছো 1500, তাহলে প্রিভিয়াস ছিল 4000 ডেবিট, আবার তুমি ডেবিট করেছো 1500, তাহলে ব্যালেন্স হবে 5500। এই যে স্যালারি এক্সপেন্স 5500 ডেবিট। আর একটা বাকি আছে রেন্ট। এখান থেকে রেন্ট নিয়ে কোনো কিছু ছিল না, তো রেন্টটা তুমি 1000 ঠিক যেভাবে ডেবিট দিকে ছিল ওখানে রেখে দাও। এই যে রেন্ট এক্সপেন্স ডেবিট 1000। এখন দেখো, আমার কোয়েশ্চেনের যে 11টা অ্যাকাউন্ট ছিল ওগুলো আমি কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছি। এখান থেকে একটা অ্যাকাউন্টও নেই যেটা আমি স্কিপ করেছি বা ওটা আমি কনসিডার করি নাই। 11টা অ্যাকাউন্ট শেষ। এগুলো তুমি টিক মার্ক করে রাখতে পারো একটা একটা, যখন তুমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে মানে করে ফেলছো অ্যাডজাস্ট, তখন সেটা একটু টিক মার্ক করে রাখলে। এখন খেয়াল করতে হবে যে আমার অ্যাডজাস্টিং এন্ট্রিতে নাই, বাট আমার নতুন কোনো এন্ট্রির আসলে আমি ইনক্লুড করেছিলাম কিনা আমার অ্যাডজাস্টিং এন্ট্রি থ্রুতে। অনেকগুলো অ্যাকাউন্ট আছে এরকম যেগুলো আমার প্রিভিয়াস ট্রায়াল ব্যালেন্সে ছিল না, বাট আমার অ্যাডজাস্টমেন্টে আছে। কি কি? সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ ছিল, বাট সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো কিছু ওখানে নাই। তো এটা তুমি ডেবিট দিকে 900 যেভাবে আছে সেভাবে রেখে দাও। ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি পেয়েবল, এরকম কোনো অ্যাকাউন্ট আসলে আমার প্রিভিয়াস ছিলই না। তো আমি ইউটিলিটি এক্সপেন্স ডেবিট দিকে 150 দেখাবো, পেয়েবলটা ক্রেডিট দিকে 150 দেখাবো। আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল, বাট ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো কিছু ছিল না। সো তুমি ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে এখন ডেবিট কলামে 250 টাকা ডেবিট দিকে দেখিয়ে দিবে। এই দুটো ডান, এই দুটো কনসিডার করা হয়েছে। স্যালারি এক্সপেন্স আমরা কনসিডার করেছি, বাট স্যালারি পেয়েবলটা করা হয়নি। স্যালারি পেয়েবলটা ক্রেডিট থেকে 1500। ডেপ্রিসিয়েশন এগুলো কিছু ছিলই না, সো তুমি এটাকে ডেবিট দিকে 250 দেখাবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ক্রেডিট দিকে 250 দেখাবে। এগুলো আমি কনসিডার করেছি আগে। তো এভাবে যদি তুমি সবগুলো অ্যাকচুয়ালি মানে ভুল না করে প্রপারলি তুমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট বা ক্রেডিট সাইডে রাখো, তাহলে দেখবে যে তোমার ডেবিট এবং ক্রেডিট সাইডের টোটালটা ইকুয়াল হয়েছে। এখন তুমি এরকম একটা অ্যাকাউন্টও পাবে না তোমার প্রিভিয়াস ট্রায়াল ব্যালেন্স এবং তোমার যে নতুন এন্ট্রি তুমি দিয়েছো অ্যাডজাস্টিং এন্ট্রি থ্রুতে, কোনো অ্যাকাউন্টই কিন্তু যে কনসিডার করা হয়নি এমন কিছু না। সব নতুন এবং পুরনো সবগুলো অ্যাকাউন্টের ব্যালেন্সই কনসিডার করা হয়েছে প্রপারলি। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমার ডেবিট এবং ক্রেডিট সাইড ইকুয়াল হবে। ঠিক আছে, এই দুইটা প্রবলেমই তোমাদের এখানে ওয়ার্কআউট প্রবলেম ছিল। আর চ্যাপ্টার 4-এর একটা পিডিএফ ছিল, ওইটাও তোমাদের টিমসে আছে, তবুও আমি এখানে একটু শেয়ার করে দিচ্ছি, দেখো।
এই যে গত দুটা তিনটা ক্লাসে আমি যা ডিসকাস করলাম, এখানে এই যে তোমাদের যে অরিজিনাল বইয়ের যে বইটা ফলো করা হচ্ছে, এটার পিডিএফটা আর কি, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বাই কাইজো। তো এখানে আমি যেভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি বা দেখিয়েছি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই সবগুলোই কিন্তু এখানে আছে। ঠিক আছে, সো তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। এখানে অনেক ডিটেল থাকে, বাট স্লাইডটা আমি প্রিপেয়ার করেছি যে তোমাদের ক্লাসে আমি যেভাবে ডিসকাস করেছি এবং যতটুকু রিলেট করা যায় ঠিক ওভাবেই। এই যে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ, তারপরে তোমার ইন্স্যুরেন্স, মানে ওরা আলাদা করে আর কি দেখিয়েছে যে প্রিপেইড এক্সপেন্স ক্যাটাগরির এক্সাম্পল কি কি থাকতে পারে। তো এই যে প্রিপেইড এক্সপেন্সের পরে দেখবে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ আছে, তারপরে অ্যাক্রুড রেভিনিউ, অ্যাক্রুড এক্সপেন্স, এ সবগুলোই অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে। তো এই তো তোমাদের চ্যাপ্টার 4, সরি চ্যাপ্টার 3, যে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ, এরপরে অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউ, ওগুলোও থাকবে। তো তোমাদের সব মেটেরিয়ালসই চ্যাপ্টার 3 আমি টিমসে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকে চ্যাপ্টার 3 আর কি শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট যেদিন ক্লাস, চ্যাপ্টার 4 শুরু হবে। ঠিক আছে, আর রবিবার দিন তো আগেই বলেছি যে তোমাদের ইনশাল্লাহ 12টার সময় ক্লাস টেস্ট। ঠিক আছে।